আপনারা কি জানেন যে অস্ট্রেলিয়ায় 2,27,00,000 মানুষ বাস করে? অথচ এই দেশটি 20 কোটি র্যাবিটস অর্থাৎ খরগোশেরও কেন্দ্র। অর্থাৎ মানুষের জনসংখ্যার চেয়ে 10 গুণ বেশি। এই খরগোশরা অস্ট্রেলিয়ায় এমন ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছে যে সরকার তাদের ধ্বংসাত্মক প্রাণী হিসেবে ঘোষণা করেছে। যেখানে অস্ট্রেলিয়ার জন্য খরগোশ একটি ক্ষতিকারক প্রাণী এবং তারা এদের থেকে মুক্তি পাওয়ার জন্য সব ব্যর্থ চেষ্টা করেছে, ওই চীন গত ৩০ বছরে ৪০ লক্ষেরও বেশি খরগোশ আমদানি করেছে। তবে তাদের খাওয়ার জন্য নয়, বরং কুবুচি মরুভূমিতে একটি অভিনব পরীক্ষা করার জন্য। আর যে ফলাফল সামনে এলো তা গোটা বিশ্বকে হতবাক ও বিস্মিত করে দিয়েছে। দর্শক, যখন কোনো মরুভূমির সবুজ জমিকে গিলে ফেলে এবং সেটিকেও মরুভূমিতে পরিণত করে, তখন এই প্রক্রিয়াকে মরুভূমি প্রসারণ অর্থাৎ ডেজার্টিফিকেশন বলে। আর এর সবচেয়ে বড় শিকার হল চীনে অবস্থিত কুবুচি মরুভূমি। একটা সময় ছিল যখন কুবুচি মরুভূমি বছরে ৫ লক্ষ একর হারে বাড়তে থাকত। অর্থাৎ প্রতি বছর এই মরুভূমি প্রায় ৫ লক্ষ একর উর্বর জমিকেও গ্রাস করছিল। সেই সময়ে চীন আপ্রাণ চেষ্টা করল এবং মরুভূমি প্রসারণের এই হার কমানোর চেষ্টা করল। ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে বেশ কয়েকটি প্রকল্প চালু করা হয়েছিল। স্যান্ড কন্ট্রোল স্টেশন তৈরি করা হয়েছিল, মরুভূমিতে গাছ লাগানো হয়েছিল, কিন্তু বালির এই সাগর নিয়ন্ত্রণের বাইরে ছিল। তারপর একদিন ওয়েং ওয়েনবিও নামে এক স্থানীয় উদ্যোক্তা সব কিছু পাল্টে দিলেন। ওয়েং নিজের টাকা একটি অদ্ভুত ধারণার পেছনে খরচ করলেন। তিনি কয়েকশো একর মরুভূমির ওপর শুকনো ঝোপঝাড় বর্গাকারে রাখত শুরু করলেন এবং সেগুলোর মাঝখানে উইলো গাছ লাগানো শুরু করলেন, যেগুলোকে আমরা বেদ গাছও বলি। উইলো এমন একটি গাছ যা জল ছাড়াই বেঁচে থাকতে পারে, কারণ এর শিকড় মরুভূমিতে ৩০০ ফুট নিচে গিয়ে জলের খোঁজ করে। এই কাঠ কাগজ এবং আসবাবপত্র তৈরির কাজে আসে, কিন্তু শুধুমাত্র তখনই যদি এই গাছ মরুভূমিতে টিকে থাকতে পারে। কুবুচি মরুভূমিতে দ্রুত বাতাস বালিকে উড়িয়ে ছড়িয়ে দিত, যার ফলে ভেতরে আটকে থাকা আর্দ্রতাও বাষ্পীভূত হয়ে যেত। আর এই দ্রুত বাতাস থেকে উইলো চারাগাছগুলিকে রক্ষা করার জন্য এর চারপাশে ঝোপঝাড় লাগানো হয়েছিল। শুরুতে সবাই ওয়াংয়ের উপর হাসত যে দেখো কোন পাগল মরুভূমিতে গাছ লাগাচ্ছে, কিন্তু ওয়াংয়ের উদ্দেশ্য সম্পর্কে কারো কোনো ধারণা ছিল না। পরবর্তী ৩ বছর সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু তারপর একটি নতুন সমস্যা তৈরি হল। উইলো গাছগুলির এখন বিশেষ যত্নের প্রয়োজন ছিল। যদি সেগুলোকে কাগজ এবং আসবাবপত্র শিল্পে বিক্রি করতে হতো, তবে জরুরি ছিল যে গাছের নতুন ডালপালাগুলি দ্রুত কেটে ফেলা হোক, যাতে গাছের প্রধান কাণ্ডটি মোটা হতে পারে। কিন্তু মরুভূমিতে এই কাজ করা খুব কঠিনও ছিল এবং ব্যয়বহুলও। আর ঠিক এখান থেকেই গল্পে একটি নতুন মোড় আসে। এটি সেই বিন্দু ছিল যেখানে খরগোশ অর্থাৎ র্যাবিটসের প্রবেশ ঘটে। বিশেষত রেক্স র্যাবিট এই গল্পের অংশ হল। রেক্স র্যাবিট একটি বিশেষ জাত, যাদের লোম একেবারে অটার বা উদের চুলের মতো হয়। খুব নরম, দামি এবং বিলাসবহুল কাপড় তৈরি করতে ব্যবহৃত হয়। কিন্তু খরগোশদের এখানে আনা হলো কেন? কারণ তাদের একটি ছোট্ট অভ্যাস কুবুচি মরুভূমির বাস্তুতন্ত্রকেই পাল্টে দিয়েছিল। রেক্স র্যাবিট উইলো গাছ থেকে বের হওয়া নতুন ডালপালা খেতে পছন্দ করে। যখন তারা নতুন এবং পাতলা ডালপালাগুলি খেতে থাকত, তখন গাছের প্রধান কাণ্ড আরও বেশি মোটা হতে থাকত, যা কাগজ শিল্পের লোকেরা চড়া দামে কিনে নিয়ে যেত। অর্থাৎ খরগোশরা খাবারও খেল এবং কাগজ শিল্পকে কাঁচামালও সরবরাহ করল। একদিকে পরিবেশ, অন্যদিকে অর্থনীতি, উভয়েরই জয় হতে শুরু করল। কিন্তু এটি গল্পের কেবল শুরু ছিল। যেমনটি আপনারা আগেই জেনেছেন, উইলো গাছের শিকড় ৩০০ ফুট পর্যন্ত মাটির গভীরে চলে যায়। এই শিকড়গুলি বালির ভেতরে গিয়ে তাদের গাঠবিক স্থিতিশীলতা বাড়াতে শুরু করল, এবং এর ফলে সুবিধা হল যে দ্রুত বাতাসের সময় এখন বালি উড়ত না এবং তাদের মধ্যে আটকে থাকা আর্দ্রতা বাষ্পীভূত হতো না। এরই মধ্যে খরগোশরা তাদের আসল কামাল দেখানো শুরু করল। রেক্স র্যাবিটদের বর্জ্য অর্থাৎ তাদের গোবর সার হিসাবে কাজ করতে লাগল। চীনের জিরো ওয়েস্ট সিস্টেমে এটিও একটি মূল্যবান পণ্য হয়ে উঠল। দ্বিতীয়ত, রেক্স র্যাবিটদের এই জাতটি সবচেয়ে বেশি বাচ্চা জন্ম দেয়। একটি স্ত্রী খরগোশ বছরে ৫০টি বাচ্চাকে জন্ম দেয়, অর্থাৎ এদের প্রজনন হারও বেশ বেশি। যখন এই খরগোশরা বাড়তে থাকল, তখন তাদের গোবরও বাড়তে থাকল এবং মাটি আরও বেশি উর্বর হতে লাগল। দেখতে দেখতে বালি ক্ষেতে পরিণত হল, যেখানে এখন অর্গ্যানিক সবজিও চাষ করা যেতে লাগল।
রেক্স র্যাবিটদের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই অলৌকিক ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল। তাদের আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তারা ঘাস হজম করতে পারত, কিন্তু ঘাসের বীজ হজম করতে পারত না। এর ফলে বীজ হুবহু তাদের গোবরের সাথে বেরিয়ে আসত এবং কিছু সময়ের পরে ঘাসও বাড়তে লাগল। অর্থাৎ খরগোশরা শুধু উইলো বাছের রক্ষণাবেক্ষণের কাজই করল না, বরং ঘাসও জন্মালো এবং শেষে তাদের লোমও চড়া দামে বিক্রি হতে লাগল। এই প্রক্রিয়াটি একটি স্বয়ংক্রিয়ভাবে টিকে থাকা চক্রে বা সেলফ সাস্টেইনিং সাইকেলে পরিণত হল। খরগোশরা আক্ষরিক অর্থে মরুভূমিকে সবুজ করতে শুরু করল। এই পরীক্ষার সাফল্যের পর ওয়েং শুধু এখানেই থামলেন না। তিনি ১০০টি বুলডোজার ভাড়া নিলেন এবং মরুভূমির টিলাগুলোকে সমান করা শুরু করলেন। তিনি গর্ত ভরাট করলেন, জমি সোজা করলেন এবং তার উপরেও উইলো গাছ লাগানো শুরু করলেন। এই সময় স্থানীয় লোকদের রেক্স র্যাবিট পালতে উৎসাহিত করা হলো। তিনি চীনা সরকারের সাহায্যে লক্ষ লক্ষ রেক্স র্যাবিট আনালেন এবং স্থানীয় লোকদের বিতরণ করলেন। প্রতিটি বাড়ি এখন একটি ছোট ফার্মে পরিণত হল। ১০ বছর ধরে এই প্রকল্প চলতে থাকল এবং পুরো এলাকাটাই পাল্টে গেল। একটা সময় ছিল যখন এখানে বালি ছাড়া আর কিছুই থাকত না। এখন এটি একটি সবুজ এলাকা। কুবুচি মরুভূমির মোট এলাকা ১৮,৬০০ বর্গ কিলোমিটারের উপর বিস্তৃত, যার মধ্যে ইউএন রিপোর্ট অনুযায়ী ৩৩% অথবা ৬,২৫০ বর্গ কিলোমিটার সবুজ হয়ে উঠেছে। এটি ৩০ বছরেরও বেশি সময়ের প্রচেষ্টার ফল। এই পরিবর্তনের কারণে কুবুচি মরুভূমি এখন মৃত্যুর সাগরের পরিবর্তে বাস্তুতান্ত্রিক বিস্ময় নামে পরিচিত। কিন্তু এখানে শুধু পরিবেশই পাল্টায়নি, মানুষের জীবনও পাল্টে গেল। চীনা সরকার এখানে ৩ বিলিয়ন ইউয়ান বিনিয়োগ করেছে, যা প্রায় $৪০০ মিলিয়ন সমান হয়, এবং এই অর্থ দিয়ে এখানে নতুন গ্রাম তৈরি করা হলো এবং লোকদের মরুভূমিতে নতুন কর্মসংস্থান সরবরাহ করা হলো। আজ এখানে লক্ষ লক্ষ একর মরুভূমির ওপর মানুষের জীবিকা চলছে। ২,০০০-এরও বেশি ফার্ম চলছে এবং প্রতি বছর ৩০ লক্ষ রেক্স র্যাবিট বিক্রি হয়। একজন কৃষকের গড় বার্ষিক আয় $৯,৬০০ পর্যন্ত পৌঁছে গেছে। অর্থাৎ যে লোকেরা আগে মরুভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছিল, তারা এখন এখানেই ধনী হয়ে উঠেছে। একটি হিসেব অনুযায়ী ১০,০০০ মানুষের জীবন পাল্টে গেছে। ২০১৭ সালে যখন মিডিয়া রিপোর্টাররা এখানে এসেছিলেন, তখন তারা দেখলেন যে এখানকার পরিবেশ আগের চেয়ে ১০ গুণ বেশি ভালো হয়ে গেছে। গাছপালা, ঘাস, প্রাণী এবং মানুষ সবকিছু একটি ছন্দে চলছে। কিন্তু এখানে একটি প্রশ্ন সবার মনে আসছে যে যদি খরগোশরা মরুভূমিকে আবার সবুজ করতে পারে, তবে অস্ট্রেলিয়ায় তারা বিপজ্জনক কেন? আসলে অস্ট্রেলিয়ায় ১৮৫৯ সালের আগে পর্যন্ত কোনো খরগোশই ছিল না। তারপর একজন ব্রিটিশ লোক এখানে মাত্র ২৪টি খরগোশ ছেড়েছিল, যাতে তাদের জনসংখ্যা বাড়ে এবং তারপর ব্রিটিশরা এখানে তাদের শিকার করতে আসতে পারে। ৭০ বছর পর তাদের জনসংখ্যা এত বেশি বেড়ে গেল যে এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অস্ট্রেলিয়ায় খরগোশরা তাদের প্রাকৃতিক আবাসস্থলে থাকে। অন্যদিকে চীনে তাদের নিয়ন্ত্রিত পরিবেশে রাখা হয়। তাদের কাছ থেকে শুধুমাত্র ততটুকুই কাজ নেওয়া হয় যা সবার উপকারে আসে। এই কারণেই খরগোশ অস্ট্রেলিয়ায় অভিশাপ, কিন্তু চীনে আশীর্বাদ। তবে কুবুচি মরুভূমির গল্প শুধু এখানেই শেষ হয়নি। এখানেই তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সোলার পাওয়ার ইমেজ, যাকে জো মিনা সোলার পাওয়ার প্ল্যান্ট বলা হয়। ৬,০০০ একর জুড়ে বিস্তৃত এই প্ল্যান্টটি প্রায় ৫০ লক্ষ সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে, যা মহাকাশ থেকে দেখলে দৌড়ন্ত ঘোড়ার আকৃতি তৈরি করে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী এটি বিশ্বের সবচেয়ে বড় সোলার প্যানেল ইমেজ। ২০২২ সাল পর্যন্ত এই প্ল্যান্টটি ২.৩ বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল। এর মাধ্যমে চীন ৭,৬০০ টন কয়লা বাঁচিয়েছে এবং ১৮ লক্ষ টন কম কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছে। কিন্তু যদি আপনারা মনে করেন যে এই পাওয়ার প্ল্যান্টটি শুধুমাত্র বিদ্যুৎ তৈরি করে, তবে আপনারা একেবারে ভুল। এই প্ল্যান্টটি মরুভূমি প্রসারণের বিরুদ্ধেও লড়াই করে। প্যানেলগুলির নিচে সূর্যের আলো পড়ে না, ফলে বাষ্পীভবন কম হয়, যার কারণে এখানে ঘাস জন্মায় এবং ঘাস কাটার জন্য এখানেও রাখা হয়েছে রেক্স র্যাবিটদের। র্যাবিটরা ঘাস খায় এবং তাদের গোবর দিয়ে নতুন ঘাসের বীজও বনে। এইভাবে শুধু মরুভূমি প্রসারণই কম হচ্ছে না, বরং বিনামূল্যে শক্তিও উৎপন্ন হচ্ছে এবং শেষে খরগোশদের লোমও চড়া দামে বিক্রি হয়। আর প্যানেলগুলির কারণে এখানে দ্রুত বাতাসের গতি ৫০% পর্যন্ত কমে গেছে। কম বালি স্থানান্তরিত হয়, যার কারণে ধীরে ধীরে নতুন জমিও আপনা আপনি উর্বর হয়ে উঠছে। আজ যদি আপনারা কুবুচি মরুভূমিতে যান, তবে সেখানে ভেড়া, ছাগল, হাঁস এবং খরগোশ একসাথে থাকে। প্যানেলগুলির নিচে ঘাস এবং আশেপাশে উইলোর ঝোপ।
কেউ ভাবতেও পারত না যে মৃত্যুর সাগর কখনো জীবনের সাগর নামে পরিচিত হবে, এবং এই সব শুরু হলো একটি ছোট্ট খরগোশের সঠিক ব্যবহারের মাধ্যমে। আজ বিশ্বজুড়ে গবেষকরা এই মডেলটিকে ইকো-ইকোনমিক রেভলিউশন নাম দিচ্ছেন। একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বের 50% এলাকা মরুভূমি এবং 40% এলাকা মরুভূমি প্রসারণের সাথে লড়াই করছে। আজ ইউরোপ সহ আমেরিকাও চীনের এই ইকো-ইকোনমিক রেভলিউশন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করছে। কুবুচি মরুভূমির বার্তা পরিষ্কার: যদি মানুষ এবং প্রকৃতি একসাথে কাজ করে, তবে মৃত্যুর সাগরকেও জীবনের বাগান বানানো যেতে পারে। আশা করি এই ভিডিওটি আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার মন্তব্যগুলির জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দুর্দান্ত ভিডিওতে।